এবং বিএনপি, জামাত, যারা আওয়ামী লীগের বিরোধী আছে, বিশেষ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা সবাই বোকা হচ্ছে আওয়ামী লীগের কাছে। যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, ভারত তো এটাতে একটা প্রধান ক্রীড়নক হিসাবেই ভূমিকা পালন করছে। বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত নতুন করে। আর এই ষড়যন্ত্রটার বুনিয়াদ একদিকে ভারত করছে, আরেকদিকে আমাদের একাংশ আমরা না জেনে করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবর। চলুন। শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে, কিভাবে পারে, যুক্তিটা কি? আপনারা কয়েকদিন আগে দেখছেন। তো এখন এই যে শেখ হাসিনা চলে যাবার পর একটা শূন্যতা তৈরি হয়েছে, আগামীতে হয়তো নির্বাচন হবে, নির্বাচনে কারা ক্ষমতায় যাবে এটা নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন ফন্দি ফিকির করতেছে। কেউ এককভাবে নির্বাচন করা, কেউ আসছে জোট করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে তারা মোটামুটি সচল আছে। এদিকে বিএনপি চাপ দিতেছে সরকারকে তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু জামাত ইসলাম তারা এত চাপ দিচ্ছে না। তারা ওই দল গোছানোর কাজে, ইসলামী দলগুলোকে নিয়ে অক্ষ করার কাজে, এইসব কাজ নিয়ে তারা ব্যস্ত। এখন জামাত ইসলাম এটা ছাড়াও তারা বিভিন্ন তাদের আমির সুন্দর সুন্দর কথা বলে মোটামুটি নতুন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন তারা। আবার ছাত্ররা আছে, এরা রাজপথে আছে, সরকারের মধ্যে আছে, আবার নতুন রাজনৈতিক দল করছে তারা, এবং তাদেরও রাজনৈতিক বিলাস আছে। এবং অনেকেই মনে করেন যে তারা নির্বাচনকে একটু নির্বাচন অত সহজে দিবে না, সরকারকে চাপ দিয়ে অত সময় নিবে এবং এর মধ্যে দল গুছিয়ে তারাও ক্ষমতায় যেতে চাইবে। আবার সব দলের একটা টার্গেট হলো যে আওয়ামী লীগ, জাপা, 14 দল এদেরকে কিভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া যায়, তার বিভিন্ন ফর্মুলা নিয়েও তারা গবেষণা করতেছে। বিপিনরের মতো লোকেরা তারাও এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। কিন্তু অনেকেই মনে করেন এই স্বপ্ন আতুর ঘরেই মারা যেতে পারে, তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে। কিন্তু আপনি বলবেন কিভাবে? আমি একটা উদাহরণ দিই। যে ধরেন আমি বলছি যে শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে, কিভাবে পারে, যুক্তিটা কি? আপনারা কয়েকদিন আগে দেখছেন যে জাতীয় পার্টির নেতা আমিনুর হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হলো। 24 ঘন্টার মধ্যে তাকে ছাড়তে বাধ্য হয়েছে সরকার। যদিও ইস্যু দিয়েছে যে তিনি অসুস্থ, তিনি বয়স্ক। হ্যাঁ, বয়স তো আমর হোসেন আমর বয়স তার চেয়ে আরো বেশি, ছাড়ছেন। অনেক অসুস্থ লোক, ওই যে বিচারপতি মানিক মাইরা তক্তা বানাই ফেলাইছে, হ্যাঁ, ওই হসপিটালে রাখা লাগছে ইমার্জেন্সিতে, তাকে ছাড়ছেন, ছাড়েন। ওইগুলো হচ্ছে একটা ইস্যু। সাবের হোসেন চৌধুরী কিন্তু অসুস্থ না, কিন্তু ভালোই হেঁটে উঠে গেছেন, হ্যাঁ, স্মাইলিং ফেস। তার একটা মামলা না, একাধিক মামলা। 24 ঘন্টা রাখতে পারছেন, রাখতে পারেন না, ছাড়তে হয়েছে। এখন বলতে পারেন যে কেন ছাড়লেন, কি কারণে, রহস্য কি? রহস্য কিছুই না, সহজ হিসাব। কেন রাখতে পারেন না, 24 ঘন্টার মধ্যে কেন ছাড়তে বাধ্য হলো গভর্নমেন্ট? কারণ একটাই, আমেরিকার প্রশাসন থেকে ফোন এসছে 24 ঘন্টার মধ্যে ছাড়ো। তখন শুরু হয়ে গেছে হুলস্থুল, মানে 12 ঘন্টার মধ্যে কিভাবে ছাড়া যায়, কিভাবে বাঁচা যায়, কিভাবে তাদের অনুকম্পা পাওয়া যায়, কিভাবে রিক্সের মধ্যে না জড়ানো যায়, এবং 24 ঘন্টার মধ্যেই তারা মুক্তি পেয়ে গেলেন। তো আজকে যে এত বড় বড় কথা বলতেছেন, আজকে যদি ট্রাম্প ফোন করে বলেন যে শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে ঢুকবে, তার রাজনীতির পথ ক্লিয়ার রাখো, তাকে রাজনীতি করার অধিকার দাও, কোনো গোসর মসর চলবে না, কি বুঝেন সরকার কি করবে, কি করেছে অতীতে? কথা হচ্ছে যে আমরা জানি যে জনগণই ক্ষমতার উৎস, কিন্তু দিন বদলে গেছে। অনেক ক্ষেত্রে এখন এমনটা হয়, কেউ কেউ বলেন যে জনগণই ক্ষমতার উৎস নয়, আমেরিকাই ক্ষমতার উৎস। আপনারা দেখছেন কয়েকদিন আগে ট্রাম্প একটা অ্যাক্সে, মানে টুইটার, আগের যে টুইটারে একটা স্ট্যাটাস শুধু দিয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তিনি তার ঘৃণা প্রকাশ করেছিলেন। এতেই খবর হয়ে গেছে পুরো সরকারে, একটা স্ট্যাটাসে। সুতরাং যদি ট্রাম্প ফোন করেন, বলেন শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে আসবেন, রাতারাতি সব স্বপ্ন চুরমার হয়ে যেতে পারে, অনেকে সব হিসাব নিকাশ বদলে যেতে পারে, অসম্ভব কিছুই নয়। তবে প্রশ্ন হচ্ছে তিনি করেন কিনা, সেটা হলো অন্য ম্যাটার। তবে অনেকেই যারা বিভিন্ন ধরনের ফতুয়া দিতেছেন, হ্যাঁ, বিভিন্ন গল্প পুষতেছেন, প্ল্যান করতেছেন, এগুলো সব মাঠেও মারা যেতে পারে। যাই হোক, তারপরও আমার কথা হচ্ছে শেখ হাসিনা চলে গেছেন, তার সরকারের আমলে অনেক অন্যায় অবিচার হয়েছে, সেটাও সত্য, আবার উন্নয়ন হয়েছে, সেটাও সত্য। হ্যাঁ, কথা হলো আইনের ঊর্ধ্বে কেউই নয়। কেউ যদি অপরাধ করে তার বিচার যেন রাষ্ট্র নিশ্চিত করে।
আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিনিয়তই বোকা বানাচ্ছে এবং বিএনপি জামাত যারা আওয়ামী লীগের বিরোধী আছে, বিশেষ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা সবাই বোকা হচ্ছে আওয়ামী লীগের কাছে। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কারা বলে আমি কথাগুলো শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু আমি যেটা মনে করি যে 5ই আগস্টের পরে বিএনপি জামাত এবং যে অন্যান্য দলগুলো আছে যারা আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতা যাইতে কখনো সাহায্য করে নাই, এই দলগুলোর সব থেকে বড় ভুল জীবনের, রাজনৈতিক জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে 5 তারিখের পরে আওয়ামী লীগকে ক্ষমা করা। তাদের রাজনৈতিক জীবনের সব থেকে বড় ভুল। অনেকেই তো আওয়ামী লীগকে দলে ভেড়ানো নিয়ে ব্যস্ত আছে, আওয়ামী লীগকে দলে ভেড়াইতেছে, দল ভারী করতেছে, কিন্তু আওয়ামী লীগ নিজের এলাকাতে ফিরতে শুরু করছে। যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আগামী এক যুগে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা। এটা পসিবল না, কারণ ওই ঘোড়া ছাড়া চাবুক দিয়ে কিছু করা যায় না। যেখানে ঘোড়াই নাই, চাবুক দিয়ে কী করবে, আমি যেটা মনে করি। তো সেই ক্ষেত্রে আমি কথাগুলো কেন বললাম, আমি জানেন আমি দেশে আছি। গতকালকে আমি গিয়েছিলাম আমার এলাকাতে, আমার একটা কাজে, ব্যক্তিগত কাজে, এবং রাতেও এলাকাতে ছিলাম, গ্রামের বাড়িতে আর কি। তো রাতে হচ্ছে উপজেলাতে একটু গিয়েছিলাম। ওইখানে যে ঘটনাটা ঘটলো একজন পুলিশ অফিসারের সাথে, মানে সেকেন্ড অফিসার, থানা তদন্ত অফিসার, তো ওনার সাথে আমার একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনার সাথে কথা বলার একটা পর্যায়ে যখন আমি পরিচয় দিই, আমাকে চিনতেও পারে, বিকজ আমার কিন্তু অভিযোগও ছিল থানাতে। তো কথা বললাম অনেক কথা, কিন্তু ওনারা এখনো 80% পুলিশ আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের গুণাগান গায়। গতকালকে আমার সাথে তর্কে জড়াইছে। এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না, আমার সাথে তর্কে জড়াই গেছে যে এটা না ওইটা হ্যান ত্যান। কিন্তু ভাই আমি তো তর্কে কখনো হার মারা মানুষ না, আমি তাকে মুরিদ করছি, শেষ পর্যন্ত মুরিদ হইতে বাধ্য হয়েছে। এখন আমি কেন বললাম এই কথাগুলা, যে বিএনপি জামাত বলেন সবার বড় ভুল হচ্ছে 5 তারিখের পরে আওয়ামী লীগকে ক্ষমা করা। এটার পিছনে ভাই অনেক কারণ আছে। এলাকাতে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসন হচ্ছে, এলাকাতে বিভিন্ন দলে আওয়ামী লীগ ঢুকতেছে, বিএনপি জামাত সব দলে ঢুকতেছে। ঢুকে তাদের ফার্স্ট যে ইয়াটা, সেটা হচ্ছে আগে সেফ হইতে হবে। আওয়ামী লীগ যদি কোনোভাবে নির্বাচন করার সুযোগ পায়, তাহলে সবাই আওয়ামী লীগে নির্বাচন করবে। তো আমি জানি না এরা রাজনৈতিক ক্যারিয়ার, এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় ভুল কিভাবে করে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এরা আসলে কখনো বিএনপিকে ভোট দিবে না, ধাক্কা খাবে। যদি কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করতে পারে, তাহলে ধাক্কা তো এদের জন্যই ওয়েট করবে। যারা আজকে দলে বেরোতেছে ওরাই ধাক্কা খাবে। তো আমার টপিক তো এটা না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কীভাবে বোকা বানাচ্ছে আপনার আওয়ামী লীগ। তৃণমূলের যারা আছে, তৃণমূলে যারা আওয়ামী লীগের কর্মী আছে, ওরা বলতেছে, আমি জানি ওদের ব্যর্থতা কখনো তোরা দায় নেবে না, কিন্তু ভাই আমি নিজে কথা বলছি আওয়ামী লীগের কয়েকজনের সাথে, ওদের ভিতর বিন্দু মাত্র অনুশোচনা নাই যে এতগুলো মানুষকে মারছে। বলে কে মারছে? ওদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নাই, কিন্তু ওরা বলতেছে যে আমরা বারবার করে টোপ ফেলে তোমাদেরকে ব্যস্ত করতেছি, আমরা ফিরবো না, হ্যান ত্যান, মানে না পেরে কথাগুলো বলতেছে। তো তোরা যারা যেটাই মনে করিস যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বোকা বানাইতেছে, এগুলো তোরা পাগল ছাড়া কিছু না। তোরাই বাল হালাইতে পারতেছিস না, তো বলতেছিস কি, মানে ফেলাইতে না পারলে মানুষটা বলা যায় যে আমরা পলিটিক্স, হ্যান ত্যান। ফেলাইতে পারলে রাজনীতি, না ফেলাইতে পারলে হচ্ছে পলিটিক্স। তা তোমাদের অবস্থা হয়েছে এটা, ঠিক আছে? আন্দোলনের ডেট দিয়ে তোমরা মাঠে নামতে পারো না, তোমরা কি ফেলাইতে পারো এটা আমরা জানা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বোকা হচ্ছে, বাংলাদেশ রাজনৈতিক দল বোকা হচ্ছে না। তোমরা ভাই এই তোমাদের শেষ সম্বলটুকু আছে হচ্ছে ওই সান্ত্বনাটুকু নিয়ে থাকো। তোমরা মনে করতেছো শেখ হাসিনা প্ল্যান করে জনগণকে রাজপথে নামায় না, তার কর্মীদের, তাদের কর্মী পাগল না। যে দলের প্রধান পালায় চলে যায়, সেই দলের প্রধানের কথা মতো আবার রাস্তায় মারি খেতে নামবে, এত পাগল তারা না। বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত নতুন করে। আর এই ষড়যন্ত্রটার বুনিয়াদ একদিকে ভারত করছে, আরেকদিকে আমাদের একাংশ আমরা না জেনে করছি। এখন আমরা যারা করতেছি, আমাদের কারণে আরেকাংশ বিপদে পড়ছে। ফাইনালি অনেক বড় একটা বিপদের মধ্যে বাংলাদেশের একটা হিউজ কমিউনিটি অলরেডি পড়ে গেছে। কারা পড়ছে দেখেন, বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইউরোপ, আমেরিকার বা পৃথিবীর বিভিন্ন দেশে হিউজ পরিমাণ মানুষ ট্রাভেল করছে, স্টুডেন্ট ভিসাতে পড়াশোনা করতে যাচ্ছে, চিকিৎসার জন্য যাচ্ছে। নানান কারণে আমরা প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতেও আমরা ভ্রমণ করছি। এখন বাংলাদেশে এই মুহূর্তে ইউরোপ আমেরিকার সবগুলো দেশের কিন্তু এম্বাসি নাই, অথবা কোনো কনজুলেট শাখাও আমাদের এখানে নাই, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে নেপালে যেতে হয় অথবা ভারতে যেতে হয়। তো বেশিরভাগ বাংলাদেশি ভারতেই যায়। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকটা ফাটল আছে ভেতরগত দিক থেকে, এটা আপনারা সকলেই জানেন। হঠাৎ করে ভারত আপনার যে ভিসা ইস্যুটা কমিয়ে দিয়েছে, ভিসা দিচ্ছে না সহজে। 100টা ভিসার অ্যাপ্লাই করলে 5টা পাচ্ছে, কিন্তু এই 100 ভিসার মধ্যে ম্যাক্সিমাম ভিসাই থাকে যারা ভারতে গিয়ে, যেমন ধরেন ফ্রান্সের এম্বাসি বাংলাদেশে নাই। তো এখন আপনি ফ্রান্স যাবেন, আপনাকে যেতে হবে কোথায়? ভারতে। তো সেখানে গিয়া আপনার এই যে আবেদন করতে হবে, নানান কাজ থাকে, প্রসেসিং থাকে, কারণ আপনার তো ভিসাই দিচ্ছে না। ওদিক দিয়ে ইউনিভার্সিটি আপনার এডমিশন দিয়ে বসে রয়েছে, অথবা বাংলাদেশে যারা এই কাজগুলো করেন ভিসা প্রসেসিং, তারাও এখন ভিসা করাইতে পারতেছে না। পাশাপাশি নেপাল কেন যাচ্ছে না? নেপাল ছোট দেশ, সেখানে একটা হিউজ পরিমাণ লোড, যার কারণে অনেকে শিডিউল হারিয়ে ফেলছে। কারো যে টাইমটা থাকে ভিসার জন্য সেটা ওভার হয়ে যাচ্ছে, ভিসা মিসিং হচ্ছে। এখন এই বিষয় নিয়ে ভারতের গত 3 মাসের 100 দিনের অ্যাক্টিভিটিজের পর বাংলাদেশ থেকে
আপনার ইউরোপগামী বা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশী যারা, তারা আপনার গতকালকে একটা বিক্ষোভ করেছেন। বিক্ষোভে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা কনসুলেট শাখা স্থাপনের দাবি জানিয়েছে। আমি মনে করছি দিস ইজ দ্য রাইট টাইম। কারণ কি, আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে যিনি আছেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে তার পরিচিতি আছে, আলাদা নাম পরিচয় দিয়ে তাকে পরিচয় করাইতে হয় না। প্রত্যেকটা দেশে তার মিত্ররা আছেন। তো তিনি যদি চান সামহাও এটা কিন্তু সম্ভব হবে। কিন্তু আসলে বাংলাদেশে এই শাখাগুলো তারা দিবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্নের বিষয়। আপনার এখন গতকালকে আপনার প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত একটা মানববন্ধন করা হয়েছে। সেই মানববন্ধনে বলা হয়েছে আমরা ভিসার জন্য দিল্লি যেতে চাই না, নেপাল যেতে চাই না, কারণ বিভিন্ন সময় কারণ ছাড়াই আমাদেরকে অফলোড করা হয়, ফলে অনেকের ভিসা আবেদন ব্যর্থ হয়ে যাচ্ছে। ইউরোপের ভিসা আনতে অন্য দেশে গিয়ে হেনস্তর শিকার হচ্ছি, এতে আমাদের অনেক অর্থ এবং সময়ও অপচয় হচ্ছে। বিদেশের আগে আমরা আর বিদেশে যেতে চাই না। তারা বলছে যে আমরা চাই দেশের টাকা দেশে থাকুক। প্রধান উপদেষ্টার যেহেতু একটা হোল্ডিং হ্যান্ডস আছে, ভালো পরিচিতি আছে, সেই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপন করুন, অথবা বিএফএস অফিসের মাধ্যমে আমাদের ফাইলগুলো জমা নেওয়ার ব্যবস্থা করুন, যেন আমরা অন্য দেশে গিয়ে লাঞ্ছিত না হই, অপমানিত না হই, টাকা পয়সা খরচ না করি, আর সময়ও যেন আমাদের অপচয় না হয়। আমরা চাই বাংলাদেশে এটা হোক। এখন মানববন্ধনে যারা ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে ভারতীয় দূতাবাসে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের ভিসার চাপ বাড়ছে, আর আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত সরকার হঠাৎ করে ভিসার রেশিও কমিয়ে দিয়েছে। এখন যে বললাম ব্যাপারটা আমরা কিভাবে দায়ী, যে আমরা প্রতিনিয়ত ভারতকে গালাগালি করছি, ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছি। এখন এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে ভারতের সরকারের সাথে কানেক্টেড ব্যক্তিরা দেখছেন, আর আওয়ামী লীগ তো নিশ্চয়ই এই মুহূর্তে কিছু না কিছু দেখাচ্ছে, তাই না? প্রতিনিয়ত এখানে যা ঘটছে। তো আমার দেশ নিয়ে যখন ভারতের কোনো মন্ত্রী কোনো ব্যক্তি কথা বলে, আমার যেমন গায়ের মধ্যে লাগে, ভারতেরও তো লাগে। এখন তাদের হাতে পাওয়ার আছে, আপনি আমার ঘরে আসবেন, আবার আমারই গালি দিবেন, দিলাম না আপনার ভিসা, তো কি হবে? ভারত কিন্তু এই খেলাটাই খেলতেছে। তাতে কি হচ্ছে, হিউজ পরিমাণ মানুষ ইউরোপের জন্য লাইন টেন দিয়ে রাখছে, ডেট হয়ে গেছে, এম্বাসি ফেস করার টাইম হচ্ছে, ভিসা দিচ্ছে না। বাংলাদেশের ক্ষতি হচ্ছে না? হিউজ ক্ষতি হচ্ছে। আবার যে দেশগুলোর এম্বাসি নাই, এমনি ওইসব দেশগুলোর জন্য ভারতে যাইতে হয়। একটা মানুষ ভারতে ট্যুর করলে প্লেনে ভাড়ার কত টাকা খরচ, 5 দিন 7 দিন হোটেলে থাকতেছে কত টাকা খরচ। এই যে ব্যবসা, কিন্তু ভারত এখানে একটা বিশাল ব্যবসা করতেছে আমাদের দেশে এম্বাসিগুলো না থাকার কারণে। তো আমারও মনে হয় যে ভারত কিছুটা ইচ্ছাকৃত করছে, আর কিছুটা হয়তো অনিচ্ছাকৃত হচ্ছে। বিশাল চাপ বেশি থাকার কারণে বাঙালির কাছে এখন কাঁচা টাকার পরিমাণ বেশি। আবার যারা লুটেরা মুটেরা এতদিন লুটপাট করছে, তারাও দেশ ছাড়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য, এই এম্বাসিগুলোতে যাওয়ার জন্য তারা কি বলা হয় যে ভিসা চাচ্ছে, পরিবারের সদস্যদেরকে পাঠানোর জন্য ভিসা চাচ্ছে। সেই কারণে হয়তো একটা চাপ আছে। বাট আমার কাছে মনে হয় যে ভারত যে পরিমাণ ভিসা দিতে পারার কথা তারা দিচ্ছে না। এর চেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে চিকিৎসা নিতে যাওয়া মানুষগুলো, যাদেরকে রুটিন চেক আপ করতে হয় ভারতে। এখন আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক 100% একটা নেগেটিভ সিচুয়েশনে আছে আভ্যন্তরীণভাবে। প্রকাশ্যে হয়তো এক ধরনের কূটনৈতিক কথাবার্তা আবার আমরা দেখছি, আলু আসতেছে, পেঁয়াজ আসতেছে, কাঁচামরিচ আসতেছে, এই কাঁচামরিচ আমরা আবার সবাই খাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে এক ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে, কিন্তু যে জায়গাগুলোতে কি পয়েন্ট লাইক ভিসা ইস্যু, এগুলোতে দিচ্ছে না, হিংসায়ও দিচ্ছে না। কারণ ভারত থেকেও তো একটা চাপ আছে, তাই না? এখন বাংলাদেশের 1000 ফাইল যদি আপনার ধরেন যায় ভারতে, তো এই 1000 ফাইল না গেলে ভারতের 1000 ফাইল তো আরও মনে করেন এখানে জায়গা পেয়ে যাচ্ছে। তো টেকনিক্যালি কিছু বাতিল করতেছে, ওইখানে গেলে কিন্তু নানান কাহিনী হয়ে যাচ্ছে, দালালদের খপ্পরে পড়তেছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় ইউনূস সাহেবের উচিত তার হোল্ডিং হ্যান্ডস ব্যবহার করে বাংলাদেশে ভারতীয় মানে এই কি বলা হয় যে এই প্রভাবটাকে কাটিয়ে ইউরোপীয় ইউনিয়ন অথবা আরও যে অন্যান্য দেশগুলো আছে তাদের সাথে কথাবার্তা বইলা আবার যে কোনো একটা জোনকে করে দেখ, যেখানে যতগুলো জোন থাকবে টোটাল এই জোনটাই হবে বিদেশি এম্বাসি অথবা কনজুলেট শাখা। নিরাপত্তা আলাদা থাকুক, ডিপ্লোম্যাটিক জোন ঘোষণা করুক, যেটাই করুক, বাট এটা দেশের প্রয়োজনে এই মুহূর্তে দরকার বলে আমি মনে করছি। তো এখন এই জায়গা থেকে বের হতে গেলে, বাংলাদেশের অর্থনীতির চাতাকে সমৃদ্ধ করতে গেলে, আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তাদেরকে ব্যালেন্স করতে গেলে এটা খুবই দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদটা আছে, আসলে এই মেয়াদের মধ্যে এতগুলা কাজ, এটা একটা বড় একটা আয়োজন, এটা ছোটখাটো কিন্তু আয়োজন, অনেক বড় একটা আয়োজন। তো দেখা যাক, বাংলাদেশের জন্য আসলে প্রয়োজন